দিনাজপুর থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক খাল খনন কর্মসূচির উদ্বোধন। ফ্যামিলি কার্ডকে সর্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন সুধী সমাবেশে। খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ, লঞ্চ, বাস, ট্রেনে বেড়েছে যাত্রী চাপ, বাড়তি ভাড়া নেয় কয়েকটি পরিবহনকে অর্থদণ্ড, মন্ত্রীর কড়া বার্তা। ফিটনেসবিহীন গাড়ি চলা আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি, কন্ট্রোল করছি, আমাদের মনিটরিং টিম দেখছে। যাচ্ছি যে বাড়িতে সবার সঙ্গে আরো কিছুটা দিন সময় কাটাবো, সুন্দরভাবে সিরিয়াল পাবেন, মানে সিরিয়াল মেনটেনেন্স করে আমরা গাড়ি তুলছি। লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে মুশকুল মুসল্লিরা। ঈদ জামায়াতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, থাকবে স্তরভিত্তিক নিরাপত্তা। ইরান যুদ্ধে সামিল হতে ট্রাম্পের আহ্বানে সাড়া নেই মিত্র দেশগুলোর। যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। আগামী 2 বছরের মধ্যে দেশের জনগণের আয় দ্বিগুণ করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর এসব কথা বলেন সরকার প্রধান। জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়লেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। আলামিন তালুকদারের ক্যামেরায় দিনাজপুর থেকে আরো জানাচ্ছেন সাইফুদ্দিন রবেন। যেন ভালোর পথ ধরে আলোর দিকে চলা। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কাদা মাটির কাছাকাছি প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 বছর পর নানাবাড়ি দিনাজপুরে এসেই পায়ে হেঁটে ছুটলেন গ্রামের পথে। প্রধানমন্ত্রী নিজেই তুলে নিলেন কোদাল। বলরামপুরের 12.2 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে উদ্বোধন করলেন দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি। তারেক যে আসলে খাল খনন হলে আমরা এলে অল্প পানিতে ডুবে যাইতো, হয়তো আর ডুববে না, এই জন্য আমরা এখানে আসছি। এখানে খাল খনন করলে মাছ চাষ করা যাবে, হাঁস পালন করা যাবে। বন্যার কারণে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায়। এই নদীটা খনন হলে পানিটা সারাম বাইর হয়ে যাবে, আমাদের ষোলনা আবাদ হবে। নদী খনন হলে আবাদ পানি ভালো হবে, দেশের উন্নয়ন হবে, আমাদের গ্রাম এলাকার উন্নয়ন হবে। উনি যে পথ দেখাচ্ছেন যে আমরা কাজ করব, দেশ করব এবং সবার আগে বাংলাদেশকেই স্বপ্নের মতো তুলে ধরব। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। দুপারে অপেক্ষমান জনগণের কাছে খালের বহুমুখী ব্যবহার তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু খাল না, বহু নদীও ভরাট ও দখল হয়ে গেছে। তুলে ধরেন 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা। একই সাথে ভূগর্ভস্থ পানির বদলে মাটির উপরের পানি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন। খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় তাঁর সরকার। 2 বছরে জনগণের আয় দ্বিগুণ করাই লক্ষ্য। জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও বিশ্বাস করেন সরকার প্রধান। নির্বাচনের সময় যেমন আপনারা আমাদের সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। জনগণ সমর্থন দিলে, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। দেশের মালিক হচ্ছেন আপনারা, কাজে মালিক যদি সাথে থাকে তাহলে আমরা যে কোনো কাজ ইনশাআল্লাহ করে তুলতে পারবো, যে কোনো পরিকল্পনাকে সফল করতে পারবো। যে কাজ করলে মানুষের উপকার হয়, বিএনপি সরকার সেই কাজ করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও শঙ্কা প্রকাশ করেন। বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন?
কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা, আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। দিনাজপুরে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা সহ স্থানীয় নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে পথ ধরে হাঁটছি এটি কোনো ফসলি ক্ষেত নয়, দেখে মনে হতে পারে কোনো কৃষি জমির উপর দিয়ে হাঁটছি অথবা উঁচু নিচু কাঁচা মাটির কোনো সড়ক ধরে, অথচ এটি একটি খাল ছিল, কিন্তু দীর্ঘদিনের অবহেলায় পলি জমাট হতে হতে এবং খাল দখল হতে হতে এখন এক বিস্তীর্ণ সড়কেই পরিণত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্য দিয়ে নারী পুরুষ শ্রমজীবী মানুষের যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, ঠিক তেমনি পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে, যার মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসন কিংবা বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি উৎপাদনে এক নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বিশেষজ্ঞরা বলছেন পানি ব্যবস্থাপনায় এক মাইল ফলক উদ্যোগ, যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সুযোগ সৃষ্টি হবে খাদ্য রপ্তানিরও। এর আগে সকাল 10:15টায় অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সড়ক পথে যোগ দেন দিনাজপুরের প্রত্যন্ত এলাকার এই খাল খনন কর্মসূচিতে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কাহারুল, দিনাজপুর। এদিকে ফ্যামিলি কার্ডকে সর্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে যাদের প্রয়োজন নেই তারা এই কার্ড নেবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের গড়ে শাহী ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ এবং ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। বিকেলে গড়ে শাহী ময়দানে প্রথমে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, বিগত বছরগুলোয় মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড হয়নি, যে কাজ 17 বছরে হয়নি তা 1-1.5 মাসে করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন বা দেননি, এই সরকার প্রত্যেকের। অস্থির না হয়ে ধৈর্য সহকারে সকলে মিলে দেশ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা পেছনে ফেলে রাখি, পুরুষদের পাশাপাশি যদি নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এত বড় দেশ, 20 কোটি মানুষের দেশ আমাদের, 20 কোটি মানুষের এই দেশ মানে বিশাল বড় একটি দেশ। এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা যত কথা বলি, যত পরিকল্পনাই করি না কেন। এবং সে কারণেই এই নারীদেরকে স্বাবলম্বী, বিশেষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম। ঘরে ফেরার খবর এবার। পরিবার প্রিয়জনের টানে বাড়ি ফেরার পর্ব শুরু। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একসাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। ঈদযাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে ফিরেছেন বাড়ি। সরকারি ছুটির শুরুর দিনে লঞ্চ, ট্রেন এবং সড়ক পথে বাড়ি ফিরছেন যাত্রীরা। তবে লঞ্চ এবং ট্রেনের যাত্রীদের তেমন অভিযোগ না থাকলেও সড়ক পথে পরিবহনগুলোর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। সোমবার শেষ কর্মদিবসে লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে, মঙ্গলবারে তা আরও বাড়বে। তবে অন্যবারের তুলনায় এবারে ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এরকম জনভোগান্তি আর কখন শুরু হয় না, ঝামেলা পোহাইতে হয় নাই। তবে আমরা ফোন কলের মাধ্যমে আমরা টিকিট কেটেছি, কেবিনের বুক দিছি, এখন কেবিনে উঠবো। প্রায় 1 বছরই দেখা হয় না, নানা নানু মামা মামি অনেকেই আছে। এদিকে ট্রেনের চিত্র ঠিক ভিন্ন। কর্মদিবসের শেষ দিনেও রয়েছে ট্রেনের যাত্রীদের চাপ। পরিবারের সাথে ঈদ উদযাপন করতেই নিরাপত্তা উপেক্ষা করেই অনেকে জায়গা করে নিয়েছেন ট্রেনের ছাদে। তবে ট্রেনে ছিল না কোনো শিডিউল বিপর্যয়। রিক্স হলে কিছু কারণে বাড়ি যাইতে হবে আমার, কারণ এই জায়গায় থাকার মতো স্পেস নেই আমার। বাড়িতে তো যেতে হবে। শিডিউল বিপর্যয় নাই, আমরা যে গাড়িতে যাচ্ছি এটা আপনার 1 ঘন্টা আগেই আসছে। ট্রেন যথাসময়ের আগেই প্রবেশ করছে এবং রাইট টাইমে ছেড়ে যাবে ইনশাআল্লাহ, এটাই সবচেয়ে বড় পাওয়া। সরকারি ছুটি শুরুর আগের দিনে সড়ক পথে ঢাকা ছাড়ছে মানুষ। তবে বেশিরভাগ যাত্রীরই অভিযোগ বাড়তি ভাড়া নিয়ে। আব্দুল্লাপুরে 2টি পরিবহনকে 20,000 টাকা জরিমানাও করা হয়েছে। যখন নামানো যেতাম আগে হচ্ছে আমাদের নর্মাল গাড়িতে 600 টাকা নিত, আর এমনি সোহাগ পরিবারে 700 টাকা নিত। তা আজকে ঈদের সময় এখন আমার নিচ্ছে 960 টাকা। আমি যাবো সাতক্ষীরাতে, আগে ভাড়া নিত 700 750, এখন নিচ্ছে 940। অভিযোগের প্রেক্ষিতে দেখতে পেলাম যে এরা ভাড়া বেশি নিচ্ছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এই কাউন্টারকে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। সামনের 3-4 দিনও ঈদযাত্রা স্বস্তির হবে বলে মনে করছেন ঘরমুখ মানুষেরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
জাতীয় ঈদগাহ মাঠে জামায়াতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫,০০০ মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন, এই তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে কথা জানান তিনি। বলেন, সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে বলেও জানান প্রশাসক। ঈদ জামায়াতে নারীরাও অংশ নিতে পারবেন। পর্যাপ্ত লাইট এবং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে। বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। রমজানের শেষ দশকের সবচেয়ে মহিমান্বিত রাত লাইলাতুল কদর, যে রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ আখ্যায়িত করা হয়েছে পবিত্র কোরআনে। ক্ষমা প্রার্থনার স্রষ্টার নৈকট্য লাভের আশায় নির্ঘুম রাত যাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ রাজধানী জুড়েই লাইলাতুল কদর পালিত হচ্ছে যথাযথ ভাব গাম্ভীর্য আর ইবাদত বন্দেগিতে। সে মহিমান্বিত রাতেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের উম্মতদের জন্য নাজিল হয়েছিল পবিত্র আল কুরআন শরীফ। এই রাতে ইবাদতে মশগুল হন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদে মসজিদেও চলে ইবাদত বন্দেগি। হাজার মাসের শ্রেষ্ঠ রজনীতে কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করেন ইসলাম ধর্মাবলম্বীরা। খতম তারাবি শেষে অশ্রু ঝরিয়ে কাঁদেন পাপ মুক্তির আশায়। আগামী দিনগুলো সহজ ও শান্তির হোক, থেমে যাক হানাহানি, এই প্রার্থনা তাদের। আর ওদেরকে আমি বলেছিলাম যে সব তারাবি যদি তোমরা শেষ করো তাহলে 27শে রমজানের যে তারাবি আমরা বাইতুল মোকাররমে আদায় করব। আল্লাহর কাছে সবার মঙ্গলের জন্য দোয়া করব। এখানে নামাজ পড়বো 12টা পর্যন্ত পড়বো, তারপরে আর কি বাসায় যাবো। ব্যক্তিগত নফল ইবাদতের সওয়াব বহুগুণ বেড়ে যায় এ রাতে। তেলাওয়াত, জিকির আসগারে রাত যত গভীর হয় ততই উদাসীন মুমিনের মন চায় স্রষ্টার অনুকম্পা। এই রাতটার জন্য আমরা গভীর অনেক আনন্দে থাকি, আবার অনেক অপেক্ষা করি। তোমরা আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন আল্লাহকে তোমরা দেখতে পাও। যদি আল্লাহকে তোমরা দেখতে নাও পাও, আল্লাহ তোমাদেরকে দেখে। ফজর পর্যন্ত যেতে পারে এবং রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে যেন চাইতে পারে যেন আমার গুনাহ যেন মাফ হয়ে যায়। কেউ কেউ রাতভর ইবাদতের বিরতিতে টুপি আর আতরের সৌরভে আরেকটু উপভোগ করেন এ রাত। মসজিদ থেকে বেরিয়ে অনেকের গন্তব্য সেই বাবা মা স্বজনের কাছে, একদিন যারা পাশে ছিলেন আজ কবরে। নিজের বাবা যেরকম এখানে আছে, আমার নানি আছে, দাদা আছে, দাদি আছে, সবাই আমরা আমাদের আত্মীয় স্বজন এইখানেই আসছি দোয়া করার জন্য। আমাদের তো যারা মারা গেছে তারা গ্রামে, তো তাদের স্মরণে এই গ্রামে তো যাইয়া দোয়া করা সম্ভব না, দূরে বসে করলেও হয়। রমজানের শেষ 10 দিনের প্রতিটি বিজোড় রাতে মুসলিমরা তালাশ করেন এই মহিমান্বিত রাত। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি এবং বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষায় আর লটারি পদ্ধতি থাকছে না। এখন থেকে মেধা যাচাইয়ের জন্য সাধারণ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক। তিনি বলেন, ভর্তি পরীক্ষা লটারি বা জুয়ার মতো হতে পারে না, তবে পরীক্ষা হবে সহজ এবং ধীরে ধীরে তা এলাকা ভিত্তিক করা হবে। এর আগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মঞ্জুরিকা মিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয় 2011 সালে। অন্য শ্রেণীতেও ছিল লটারি। এতে ভর্তি কোচিং বাণিজ্য বন্ধসহ কোমলমতি শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানোর কথা বলেছিল তখনকার সরকার। তবে দীর্ঘদিনের সেই পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সহজ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমেই ভর্তি করা হবে। ভর্তির প্রক্রিয়া বা পদ্ধতি কি হবে তা পরে জানানো হবে। অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। কোনো জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। হোয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরও কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না, তাকে সেই সুযোগটা দেন। খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব, এমন কোনো প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। উন্নত বিশ্বের মতো ভর্তির ক্ষেত্রে ধীরে ধীরে এলাকা ভিত্তিক শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আস্তে আস্তে জোনিং সিস্টেম হয়ে যাবে, চিন্তা করবেন না। এলাকা জোনিং করতে হবে। এখন যদি আমি আজকে জোনিং ঘটনা দেই, তাই কালকে ভিকারুননিসা আশেপাশে বাড়ি ভাড়া 10 গুণ বেড়ে যাবে। ইউ সি। শিক্ষামন্ত্রী বলেন, পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আবারও আগের মতো নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি বা চেয়ারম্যানের যোগ্যতা কি হবে, এই সিদ্ধান্তও জানিয়েছেন মন্ত্রী। ইন্টারমিডিয়েট কলেজ, ডিগ্রি কলেজগুলো আমরা এখন নেই। ইন্টারমিডিয়েট কলেজ, স্কুল, মাদ্রাসা এবং প্রাইমারি
প্রত্যেকটির বেসলাইন হলো ডিগ্রি লেভেল, অর্থাৎ স্নাতক থাকতে হবে। এর আগে ঢাকা, রাজশাহী সহ 7 পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের নাম ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদকে উপাচার্যের দায়িত্ব দেয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। প্রত্যেকটা ভিসি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, হাইস্ট পারফরমারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। একজন লোককে রাজনীতি করা তার অপরাধ? নো, ইটস নট এ ডিসকোয়ালিফিকেশন। শিক্ষামন্ত্রী বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত হলে জানানো হবে। মাওশির মহাপরিচালক সহ যেসব অধিদপ্তর প্রধানের পদ খালি আছে সেখানে শিগগিরই নিয়োগ দেয়া হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছেন 5 জন। সোমবার রাতে উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল মহসিন মোল্লা এবং একই গ্রামের বুলু মোল্লার মধ্যে। রাতে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে মহসিন বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে আহত করে বুলু মোল্লার লোকজন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এদিকে খবর পেয়ে তারাবির নামাজের পর বুলু মোল্লা এবং তার অনুসারীদের বাড়ি ঘরে হামলা করে মহসিনের অনুসারীরা। এ সময় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। আহত হয় অন্তত 5 জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চীন এবং ভারতের সঙ্গে ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ এবং শিল্পায়নের উপর গুরুত্ব দেবে সরকার। সচিবালয়ে 2 দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেছেন এই কথা। জানান, ভারতের আধার কার্ডের অভিজ্ঞতা নিয়ে দেশেও ওয়ান সিটিজেন কার্ড চালু করার বিষয়ে চিন্তা সরকারের। ভারতীয় হাই কমিশনার বলেন, চলমান প্রকল্প এবং নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে বাংলাদেশের সাথে কাজ করতে চায় সরকার। নতুন সরকারের মন্ত্রী ও নীতি নির্ধারকদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছেন ভারতীয় হাইকমিশনার ও চীনের রাষ্ট্রদূত। এর অংশ হিসেবে সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে আলাদাভাবে দেখা করেন তারা। ভারতীয় হাইকমিশনের সাথে বৈঠকে 2 দেশের চলমান প্রকল্প, বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। 2 দেশই দীর্ঘমেয়াদে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে চায়। অর্থ উপদেষ্টা বলেন, অতীতে ভারতের সঙ্গে অসম জ্বালানি চুক্তি হয়েছে, ভবিষ্যতে স্বার্থ রক্ষা করে চুক্তি হবে। বাংলাদেশে আমরা ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড এবং অন্যান্য কার্ডের মাধ্যমে একটা ওয়ান সিটিজেন ওয়ান কার্ডের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে ভারতের এক ধরনের আধার কার্ড বিষয়ে অভিজ্ঞতা আছে, তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারি চাই। বাংলাদেশের চলমান প্রকল্পগুলো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। 2 দেশের মধ্যে ক্রস বর্ডার বিদ্যুৎ ও জ্বালানির সংযোগ রয়েছে। সেই সহযোগিতাকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে কথা হয়েছে বৈঠকে। এরপর অর্থ উপদেষ্টার বৈঠক হয় চীনের রাষ্ট্রদূতের সাথে। সেখানে বাংলাদেশে চীনের $20 বিলিয়ন ঋণ প্রকল্প, নতুন বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বড় দরকার বাংলাদেশের ক্ষেত্রে শিল্পায়ন দরকার এবং বিনিয়োগ বাড়ানো দরকার, অর্থাৎ ঋণের সংস্কৃতির থেকে আমরা বিনিয়োগের সংস্কৃতিতে যেতে চাই। আজকে চীনের সাথে আলোচনারও মূল সুরটা ছিল তাই। অর্থ উপদেষ্টা বলেন, চুক্তি, বিনিয়োগ ও শিল্পায়নের ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিবে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে যাত্রা শুরু করল মানবিক উদ্যোগ হাজার হাসির ধারা। এর মাধ্যমে 1000 সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গত রোববার কেন্দ্রীয় শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় শিশুদের হাতে পোশাক তুলে দেওয়া হয়। এরপর সোমবারও করাইল বস্তি এলাকায় চলে এই বিতরণ কার্যক্রম। এই উদ্যোগে প্রতিষ্ঠানের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ছোট ছোট অবদানও ছিল। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। ভবিষ্যতে এমন ইতিবাচক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার ইচ্ছে প্রকাশ করেন যৌথ আয়োজক টিএডি গ্রুপ এবং ক্লোথান। আন্তর্জাতিক হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে ইরান।
মার্কিন ইসরায়েল যৌথ হামলার শুরুতে গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করার হুমকি দিয়েছিল তেহরান, তবে এখন পুরোপুরি কর্তৃত্ব দাবি করলেও জানিয়েছে পুরোপুরি বন্ধ নয় এই প্রণালী। ইরানের দাবি হরমুজ প্রণালীতে স্মার্ট কন্ট্রোল রয়েছে তাদের। কেবল যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য এটি বন্ধ করে দিয়েছে তেহরান। এরই মধ্যে ভারত তার কিছু ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে পার করার অনুমতি পেয়েছে, তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথটি বন্ধ রেখেছে তেহরান। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি নেটোর সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সামরিক এই জোটকে একমুখী রাস্তা আখ্যা দিয়েছেন ক্ষুব্ধ ট্রাম্প। কী ধরনের সহায়তা চান জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যা যা প্রয়োজন তাই চান তিনি। হরমুজ প্রণালী খুলতে সহায়তায় ব্যর্থ হলে তা নেটোর ভবিষ্যতের জন্য খারাপ ফল বয়ে আনবে বলেও মন্তব্য করেন। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের অবস্থা নিয়েও হতাশা জানান ট্রাম্প। বলেন, ব্রিটিশ প্রশাসনকে ডাকলেও এগিয়ে আসেনি। যখন বিপদ কেটে গেছে তখন দুটি যুদ্ধজাহাজ পাঠাতে চেয়েছে। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা মনে করিয়ে দেন ট্রাম্প। বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও সহায়তা করছে ওয়াশিংটন। দর্শক, এই ছিল যমুনা নিউজ এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।